মোটামুটি শুনতে পাচ্ছিস সবাই, আশা করি। আচ্ছা, আগের দিনের লাস্ট ভিডিও তোরা দেখেছিস, আজকেও তোরা নতুন ভিডিও থেকে সম্বন্ধে তোরা দেখবি। যেটা কথা আছে, দেখ আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম না, ফিজিক্স পড়ার জন্য সাধারণত কোন কোন অঙ্ক আমরা করতে হয়। তো সেই কোন কোন অঙ্ক করতে হয় সেটা সম্বন্ধে আমরা সাধারণ পরিমিতি সম্বন্ধে সাধারণ একটা ধারণা দিয়েছিলাম। আজকেও আমরা কিছু কিছু জিনিস করব, যে জিনিসগুলো আমাদের ফিজিক্স পড়তে গেলে খুবই দরকার। যেমন হচ্ছে কি, দেখ একটা, সেটা হচ্ছে পরিমাপ করতে গেলে আমাদের কি কি ত্রুটি আছে। অর্থাৎ আজকে আমি যে জিনিসটা নিয়ে তোদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে কি, পরিমাপ করার সময় আমাদের কি ত্রুটি আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকের লেকচার কি নিয়ে? পরিমাপের মধ্যে ত্রুটি। তো চল, তোর হেডিং দে। পরিমাপে ত্রুটি। তো প্রথম কথা, পরিমাপে ত্রুটি আমরা পড়বো তো ঠিক আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা কি বলতো, পরিমাপ কি জিনিস? আমি জানি তোরা জানিস, কিন্তু বেসিক কথা বল কি পরিমাপ বলতে কি বুঝিস। না, কোনো যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মান নির্ণয়। বস্তুটা কি হতে পারে? কোনো জিনিসের দৈর্ঘ্য হতে পারে, কোনো জিনিসের আয়তন হতে পারে, কোনো জিনিসের ক্ষেত্রফল হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। তাহলে পরিমাপ বলতে কি কথা তোরা বলে নিলি না, সেটা হচ্ছে দেখ, না কোনো যন্ত্রের সাহায্যে, কোনো যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মান নির্ণয়। আশা করি কথা বুঝতে পেরেছিস, খুবই সিম্পল কথা। এবারেতে দেখ, আমরা যা কিছুই করি না কেন পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়। প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু ভুল আছে। ইভেন আমি যে ক্লাস নিচ্ছি এর মধ্যেও অবশ্যই ভুল আছে। আমি কখনোই 100% পারফেক্ট হতে পারবো না। ঠিক সেরকম ভাবে তোরাও যে কাজ করছিস তার মধ্যেও কিছু না কিছু ভুল থাকবে। হ্যাঁ, হতে পারে ভুলের মাত্রাটা খুব কম হবে, কিন্তু ভুল তো থাকবে। তো সেই কথা অনুযায়ী আমরা যা কিছুই করি না কেন তার মধ্যেও সামান্য পরিমাণ কিছু না কিছু হলেও আমাদের ভুল রয়েই যায়। যেমন মনে কর, আমি একটা কথা বলি, যে ধর আমরা কোনো জায়গাতে কোনো জিনিসের দৈর্ঘ্য নির্ণয় করছি। ওকে, ধর কোনো বস্তু, ধর আমার কাছে এই যে পেনটাই আছে, এই পেনটার আমি দৈর্ঘ্য মাপতে চাইছি। ধরেন এই পেনটার দৈর্ঘ্য কতখানি হবে, ধর 12 সেন্টিমিটার। তো ধর এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমি এটাকে মাপবো কি দিয়ে? না স্যার, তোরা বলতে পারবি যে এটাকে মাপার জন্য আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে কি, মিটার স্কেল। তো আমরা এটাকে মিটার স্কেল ব্যবহার করে এর দৈর্ঘ্যটাকে মাপতে পারবো। কিন্তু সত্যিই কি আমরা এই মিটার স্কেল ব্যবহার করে, যদি এটা সত্যি সত্যি দৈর্ঘ্যই 12 সেন্টিমিটার হয়, আমরা 12ই কি পাবো? সেটা মাপতে গেলে কি আমাদের ভুল আসবে না? হ্যাঁ, অবশ্যই ভুল আসবে। কিছু না কিছু ভুল আসবে। ধর সেই ভুলটা আমরা পেপে মিটার স্কেলের সাহায্যে যখন মেজার করলাম, আমরা তার দৈর্ঘ্য কত পেলাম? 12.001 সেন্টিমিটার। বা এরকম পেলাম ধর, না 9 বলবো না, এতটা তফাৎ তো তোরা মাপতে গেলে পাবি না। তো ধর এখান থেকে পেলি কত? না, পেলি হচ্ছে তোর 11.998 সেন্টিমিটার। তো তোরা যা কিছুই করিস না কেন, দেখ এই দুটো জিনিসের ক্ষেত্রে যে রিডিংস গুলো পেলি, অর্থাৎ মানগুলো পেলি, সেগুলো কিন্তু অরিজিনালটার কাছাকাছি, কিন্তু কখনোই বলবি না যে তোর অরিজিনালটার সাথে সেটা এক্সাক্ট। তাহলে পয়েন্ট কি বলতে চাইছি তোদেরকে, না যখনই আমরা কোনো জিনিসের মান নির্ণয় করব, অর্থাৎ তার পরিমাপ করব, সেখানেতে কিছু না কিছু ত্রুটি আমাদের থেকেই যাবে। বোঝা গেছে কথা? তাহলে সেই ত্রুটির আলোচনাকে করার জন্যই হচ্ছে কি আমাদের আজকের ক্লাস। ওকে, আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। এবং এত দিন অবধি যা যা হয়েছে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের কথা যদি আমরা বলি, যেমন ধর জেইর কথা, বা নিটের কথা, বা ডব্লিউবিজেইর কথা, বা নার্সিং এন্ট্রান্সের কথা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই পরিমাপে ত্রুটি সম্বন্ধে একটা করে কোয়েশ্চেন দিয়েছে। এবং এখন আমাদের কি আসছে বলতো, এখন এক্সপেরিমেন্টাল ফিজিক্স নিয়ে কোয়েশ্চেন আসছে, সেখানে এই পরিমাপে ত্রুটি সম্বন্ধে কিন্তু কোয়েশ্চেন আসার খুবই সম্ভাবনা আছে।
পয়েন্ট বুঝতে পেরেছিস? আর তোদের দেখ এতদিন অব্দি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হয়েছে, তোদের কিন্তু এখন সেই এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হবে। তাহলে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হলে সেই পরিমাপের ত্রুটি সম্বন্ধে কোয়েশ্চেন আসার কিন্তু এক বেশ ভালো চান্স রয়ে গেল। তো সেই হিসাব অনুযায়ী আমরা কিন্তু আজকের লেকচারকে সাজিয়ে রেখেছি। বোঝা গেছে? তো চল আমরা এবারেতে আজকের কাজ স্টার্ট করি। তাহলে দেখ এখানটা থেকে এই পেজেতে আমরা কি দেখে নিলাম, আমাদের পেজ 1 এতে দেখে নিলাম কি পরিমাপ কি জিনিস এবং সেই পরিমাপের সময়তে আমাদের ত্রুটি বলতে কি বুঝি। ওকে, অর্থাৎ আমরা এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম আমরা শিখলাম কি পরিমাপ কি এবং পরিমাপের ত্রুটি বলতে আমরা কি বুঝি। বুঝতে পেরেছিস? তার অ্যান্সার যদি তোদের এখান থেকে জানতে চায় তোরা এরকম ভাবে বলে দিতে পারবি। আশা করি সেটা নিয়ে তোদের বিন্দু মাত্র সমস্যা হওয়ার উচিত নয়। এবার আমরা চলবো কি এর পরের পাতায়। কি কথা বলছি দেখ, দেখ ত্রুটি কি কি ধরনের হতে পারে। ওকে, তো দেখ ত্রুটির ধরন সম্বন্ধে যদি আমরা আলোচনা করতে যাই সেখান থেকে আমাদের কি কি কথা বলতে পারবো দেখ তো। ত্রুটির প্রকার, ওকে, বা চলতি বাংলায় বললে তাকে আমরা বলবো কি ত্রুটির ধরন। দেখ কথা কি কি আসছে, কিরকম ভাবে তোদের পড়তে হবে। তো যখনই তোরা বই খুলে দেখবি, সে তোদের যে অথরের বই ফলো করিস না কেন, বই ফলো করলে দেখবি অনেক কিছু ত্রুটি দেওয়া আছে, সেটা পড়তে গেলেই তোদের ভয় লেগে যাবে। অত কিছু কে পড়বে ভাই, আর পড়তে তো আমরা কেউই ভালোবাসি না, জোর করেই পড়তে হয় তাই পড়ি। তো এবারেতে কথা আসছে কি ত্রুটির প্রকাশ সম্বন্ধে সহজ করে মনে রাখবো কিরকম। 1 নম্বর কথা যেটা মনে রাখবি ত্রুটির প্রকারভেদ সম্বন্ধে, সেটা পড়ছিস কি দেখতো, সেটা হচ্ছে কি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। ওকে, শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটিটার আরো একটা নাম আছে যেটাকে বলা হয় কি আমাদের অনিয়মিত ত্রুটি। সরি সরি সরি, শৃঙ্খলাবদ্ধ মানে নিয়মিত হবে, আমার এখান থেকে একটা কথা এক্সট্রা বলে ফেলেছি, খুবই দুঃখিত। তো দেখো শৃঙ্খলাবদ্ধ ত্রুটি বা যাকে বলা হয় কি আমাদের নিয়মিত ত্রুটি হলো। এটা ছাড়া আরো এক ধরনের আমাদের ত্রুটি হয় যাকে আমরা বলি কি অনিয়মিত ত্রুটি। ওকে, এবার তো দেখ যখনই আমরা পড়ছি অবশ্যই আমাদের কি করতে হবে, এদের ইংলিশ নামগুলো আমাদের একটুখানি পড়ে রাখা উচিত, কখন কিসে দরকার পড়ে আমরা জানি না। তো সেই হিসাব অনুযায়ী এদের নামগুলোকে যদি আমরা একটুখানি নোট করে রাখি, সেটা কি কি আসছে দেখতো। শৃঙ্খলাবদ্ধ ত্রুটি যাকে আমরা বলি কি সিস্টেমেটিক এরর। ওকে, আর অনিয়মিত ত্রুটি যাকে আমরা বলি কি র্যান্ডম এরর। ওকে, তাহলে নিশ্চয়ই কথাটা দেখে তোরা বুঝতে পেরে গেছিস শৃঙ্খলাবদ্ধ ত্রুটি আর অনিয়মিত ত্রুটি এই দুটোই হচ্ছে কি আমাদের মেনলি ত্রুটির প্রকারভেদ। এবারেতে আমরা চলে আসবো কি কি কথা নিয়ে, না এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটিটা কি জিনিস আর আমাদের এই অনিয়মিত ত্রুটিটা কি জিনিস। ওকে, তো সেই কথাগুলো যদি আমরা বলতে চাই সেগুলো কি কি বলছি দেখতো। না দেখ প্রথম কথা বলতে গেলে আমরা বলবো কি এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটিটা কি জিনিস। ওকে, আর এই অনিয়মিত ত্রুটিটা কি জিনিস। প্রথম কথা দেখ এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটিটা হচ্ছে এমন এক ধরনের ত্রুটি যার কারণ আমাদের কাছে জানা আছে। ওকে, যার কারণ আমাদের কাছে জানা আছে। ওকে, আর এই অনিয়মিত ত্রুটিটা কি জিনিস, এমন ত্রুটি যার কারণ কিন্তু আমাদের অজানা। তাহলে যদি কোনো ত্রুটি হয় তার কারণ আমাদের জানা থাকে, সেই ত্রুটিটাকে আমরা বলবো কি না শৃঙ্খলাবদ্ধ ত্রুটি। আশা করি সবার কাছে পয়েন্ট ক্লিয়ার। আর যে জিনিসের কারণ আমরা জানি না তার ফলেতে যে ত্রুটিটা আসছে তাকে আমরা বলবো কি না হচ্ছে এই আমাদের অনিয়মিত ত্রুটি বা যাকে বলবো র্যান্ডম এরর। হলো পয়েন্ট। এরপরেতে চলে যাব কি আমাদের এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটি কি রকম ধরনের বা কি কি জিনিস হতে পারে। ওকে, তো সেই কথাগুলোকে আমরা যদি বলতে চাই কি কি দেখবো দেখ। পেজটা চেঞ্জ করে নেওয়া যাক। দেখ তাহলে দেখ ওই যে আগের পাতায় আমরা বলেছিলাম কি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি তার মধ্যে কি কি পয়েন্ট আসছে, দেখ আমরা ধর এখানেতে নামটাকে ইংলিশেতেই লিখে দিই, একই কথা তোরা বুঝতে পারবি আশা করি। দেখ শৃঙ্খলাবদ্ধ বলতে আগের পাতাতে তোদের কাছে কি লিখে দিয়েছিলাম দেখ তো সিস্টেমেটিক এরর। তাহলে তার ভেরিয়েশন গুলোকে নিয়ে যদি আমরা ডিসকাশন করি সেগুলোকে আমরা কি কি বলবো দেখ।
তো দেখ এটাকে মোটামুটি সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। Okay? 1 নম্বর সিস্টেমেটিক এরর বা শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, সেটা হচ্ছে কি যান্ত্রিক ত্রুটি। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছিস যান্ত্রিক ত্রুটি বলতে কার কথা বলছি, না এমন এক ধরনের ত্রুটি যেটা যন্ত্রের ব্যবহারের ফলে আমাদের কাছে এসেছে। ওকে, তাই আমরা এটাকে বলছি কি যান্ত্রিক ত্রুটি। ওকে, 2 নম্বর এর যে ভাগটাকে নিয়ে আমাদের ড্রিল করতে হয় সেটা হচ্ছে কি পদ্ধতিগত ত্রুটি। ওকে, আর 3 নম্বর যে কথা নিয়ে আমরা ডিল করি সেটা হচ্ছে কি ব্যক্তিগত ত্রুটি। ওকে, দেখ নামগুলো শুনেই তোরা মোটামুটি কথা বুঝতে পারছিস। প্রথম কথায় চলে গেল কি যান্ত্রিক ত্রুটি। তাহলে যে যন্ত্র ব্যবহার করছি সেই যন্ত্রেতে যদি ত্রুটি থেকে থাকে, তার ফলে যে আমাদের মেজারমেন্টে এররটা চলে আসবে বা মেজারমেন্টে ভুলটা চলে আসবে, তাকে আমরা বলে দেব কি যান্ত্রিক ত্রুটি। 2 নম্বর কথা কি চলে আসছে দেখতো, পদ্ধতিগত ত্রুটি। পদ্ধতিগত ত্রুটি মানে কি, তোরা সবাই জানিস যে কোনো জিনিসকে করতে গেলে তার একটা পারফেক্ট ওয়ে দরকার। যেমন আমরা পড়াশোনা করছি, পড়াশোনা করার সময় প্রথম কথা কি সরকার তোদের, আমার লেকচার শুনে নেওয়া, তারপরে তাদের বই পড়া, তারপরে তো তোদের নিউমেরিক্যালস প্র্যাকটিস করা। সেটাকে তোরা যদি না করে তোরা মনে কর আগে থেকে নিউমেরিক্যালস প্র্যাকটিস দিয়ে শুরু করলি, তাহলে নিশ্চয়ই সেখানে তো তোদের একটা ভুল হবে, তোরা পড়া বুঝতে পারবি না। তো সেটাতেও কি হলো, তাহলে তোরা ভুল করলি কি প্রসিডিওরাল ভুল করলি বা পদ্ধতির ভুল করলি। তাহলে এখানে তো সেই একই জিনিস, তোর যে কাজগুলোকে সিস্টেমেটিক ওয়েতে করার কথা ছিল, অর্থাৎ প্রথমে প্ল্যান 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এরকম ভাবে করা উচিত ছিল, সেটাকে না করে তুই 4, 3, 2, 1 করলি, তাহলে নিশ্চয়ই তুই সেখানেতে ভুল পেয়ে যাবি। সেই রকম যে ভুলগুলোকে পাচ্ছিস, সেই ভুলগুলোকে তোরা বলছিস কি না পদ্ধতিগত ত্রুটি। আর তারপরে তো চলে এলো কি ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি মানে কি, আমি কাজটা ভাবছি ঠিকই করছি কিন্তু করতে গিয়ে সামান্য ভুল করে ফেলছি, সেটাকে বলছি ব্যক্তিগত ত্রুটি। এই ব্যক্তিগত ত্রুটিটা আমাদের পরীক্ষার জন্য একটুখানি ইম্পর্টেন্ট। কি রকম ধরনের কথা একটুখানি এক্সপ্লানেশন করে দেখা যাক। দেখ, ধর আমাদের কাছে এখানটাতে একটা এই মিটার স্কেল আছে। মিটার স্কেল কিরকম হয় তোরা সবাই শিখেছিস। দেখ এই 0 থেকে দাগ শুরু হয়, তারপরে তো এখানটাতে কত যায় দেখ এরকম ভাবে দাগ দেয়া থাকে 1 2 3 4 5 6। তাহলে দেখ এগুলো কিসের দাগ থাকে তোরা নিশ্চয়ই জানিস, এক একটা ছোট ছোট ঘরগুলো কি হয় না মিলিমিটার হয়। তাহলে এখানটাতে কি আছে 3 4 5 6। ওকে, আমি এই মিটার স্কেল দিয়ে কি করছি, না ধর আমার কাছে যে পেনটা আছে সেই পেনের দৈর্ঘ্যটাকেই মেজার করছি। আমাদের কিরকম কথা বলছি, তাহলে দেখ পেনটাকে কোথায় রাখবো, একদম এই জিরোর সাথে সেট করে এখান থেকে এরকম ভাবে রাখলাম। ধরে নে আমাদের এখানটাতে এরকম ভাবে দেখাচ্ছে, যে একটুখানি মাথাটাকে ছোট করে নি যে তোদের একটু বুঝতে সুবিধা হবে। দেখ এই মাথাটা আছে, তাহলে এটার দৈর্ঘ্য কতখানি তোরা বলতে গেলে নিশ্চয়ই বুঝতে পারবি কি এটা কার কাছাকাছি যাচ্ছে। দেখ তো এটা নিশ্চয়ই বুঝতে পারছিস। দেখ এটা যাচ্ছে যে স্যার এই 5 নম্বর দাগের কাছাকাছি যাচ্ছে। তাহলে এর দৈর্ঘ্য যদি তোরা বলিস, সেটাকে বলতে গেলে তোরা কত বলে দিবি, দৈর্ঘ্য বলে দিবি ধর 5 সেমি। আমি জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার জন্য বলছি। এবারে দেখ কথা দেখ, তো সেটা দেখার জন্যে আমাদের চোখকে কোথায় রাখার উচিত ছিল, চোখকে রাখার উচিত ছিল কি এরকম ভাবে, এর সাথে লম্বা লম্বি ভাবে আমাদের চোখকে রাখার উচিত ছিল। তোরা নিশ্চয়ই ক্লাস 9 10 যখন পড়েছিস শুনেছিস, যখনই কোনো জিনিসের রিডিংস দেখি স্কেলের দিকে তাকাই আমাদের কি করতে হয়, একদম এরকম চোখকে লম্বা লম্বি নিচের দিকে তাকাতে হয়। আমরা এরকম মাথাটাকে হেলিয়ে নিয়ে গিয়ে দেখবো না, বা মাথাটাকে এদিকে হেলিয়ে নিয়ে গিয়ে দেখবো না। যদি দেখি সেটাতে আমাদের ভুল আসবে, এবং এই যে ভুলটা, সেই ভুলটাকেই আমরা বলবো কি ব্যক্তিগত ত্রুটি। কিরকম কথা বলছি দেখ ছবির সাহায্যে আমরা এক্সপ্লেন করে দেখি। দেখ আমি পেজটাকে চেঞ্জ করবো, তোরা আমাদের এখানটাকে দেখে নিয়েছিস কি কি কথা বলেছি সেটা নিশ্চয়ই বুঝতেও পারছিস। আমি পেজটা চেঞ্জ করছি। দেখ একটুখানি এখানটাতে দেখে নিয়েছি কি সঠিক যে দৈর্ঘ্যর কথাটা শিখেছি সেটা আমাদের এখানটাতে হওয়া উচিত ছিল কত 5 সেমি। আমি ধরে নিচ্ছি কি সেই সময়তে চোখটাকে লম্বা লম্বি রেখেছি। আমি পেজটাকে চেঞ্জ করছি। দেখ ওই একই যে ছবিটা এঁকেছিলাম সেটাকে আমি আরো একবার এখানটাতে ড্র করছি। দেখ ওই যে স্কেলটা ছিল সেই স্কেলটাকে আমাদের এখানটাতে রাখি আর একবার 1 2 3 4 5 6 7। আমাদের এখানটাতে কোথায় ছিল, এটা ছিল আমাদের 5। আমাদের যে লেন্থটা মেজার করছিলাম সেই লেন্থটাকে আমাদের কি ছিল না এইরকম ছিল। হলো কথা।
এই আমাদের কি হলো না ভূমিস্তর। ওকে, ভূমিস্তর থেকে ধরে নে দুটো যন্ত্রকেই মানে যে জিনিসটাকে মাপতে হবে আর স্কেলটা দুটোকেই আমাদের লম্বালম্বি খাড়া করে দিয়েছি। হলো কথা। এবারেতে দেখ আমি পাকামো করে, যেটা আমার করা কখনো উচিত নয়, সেই কিন্তু পাকামো করে আমি চোখটাকে কি করলাম এরকম নিচে দিয়ে দিলাম। ওকে, এবারেতে দেখ আমরা সবাই কি শিখেছি, আলো সরল রেখা বরাবর চলে, তাহলে চোখ থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে তারাও নিশ্চয়ই কি হবে সরল রেখা বরাবর চলতে থাকবে। তাহলে তো এবারেতে কথা দেখ কি আসছে, এই যে চোখ থেকে রশ্মিটা আসছে সে তো তার মাথাটা তুই মাপতে চাইছিস, তাহলে মাথাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, মাথা থেকে আসার এটা এখানটাতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে যদিও এর সঠিক দৈর্ঘ্য কত ছিল 5 সেন্টিমিটার, যখনই তুই মাথাটাকে একটু নিচে নামিয়ে নিলি বা মাথাটাকে একটু সাইডে সরিয়ে নিলি মানে লম্বালম্বি দেখলি না, তার ফলে কি দেখতে পাচ্ছিস, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এখানটাতে ভুল পেয়ে করে ফেলছিস। তাহলে এখানটার ক্ষেত্রে তোর দৈর্ঘ্যটা যদিও সঠিক নয় কিন্তু দৈর্ঘ্যটা তোর মনে হবে কতখানি, নিশ্চয়ই মনে হবে দেখ না এটা 6 আর এটা 7, নিশ্চয়ই বুঝতে পারছিস এটা 6 এটা 7, 6 আর 7 এর মাঝামাঝি। আমি ধরে নিচ্ছি সেটাতেও কিছু ভুল আছে কি ঠিক আছে সে পরের কথা, আমি ধরে নিচ্ছি সেটা কত এলো মোটামুটি 6.8 সেন্টিমিটারের কাছাকাছি বলে দিলাম, তাই তো। কিন্তু তার সঠিক দৈর্ঘ্য কত ছিল, সঠিক দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এখানটাতে কি হলো না একটা ভুল এসে গেল। ঠিক একই রকম ভাবে যদি আমাদের ঘটনাটা এরকম হয় দেখ, ওই একই কথাকে আমি এখানটাতে আঁকছি। দেখ এই আমাদের মিটার স্কেলটা চলে গেল, এখানটাতে কি ছিল দেখ 2 3 4 5 6 7, এটা আমাদের ছিল কি 5। কেন 5টাকে আমি করছি না, আমি শুরুতেই ওই 5 সেন্টিমিটারের কাছাকাছি লম্বাটাকে হবে বলে আমরা সেটাকে নিয়ে নিয়েছিলাম। এই গেল তোর যে যন্ত্রটা মাপছিস। আগের ক্ষেত্রে কি করলাম দেখতো, চোখটাকে আমরা একটু নিচু করে নিয়েছিলাম, এবারে আমরা কি করছি দেখতো চোখটাকে একটু ওপর করে নিচ্ছি, অর্থাৎ এই রেফারেন্স দাগের ওপরেতে এখানটাতে আমি চোখটা, সেটা দিয়ে আমি এর মাপটাকে মাপতে চাইছি। তাহলে এটা দিয়ে যখন মাপবো তখন দেখতো আলো সরল রেখা বরাবর এসে কোথায় গিয়ে ঠেকছে, একদম নিচে গিয়ে ঠেকছে। এখানেতে নিতে কোথায় এসে টাচ করলো, সেটা এসে টাচ করলো, সরি 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 একটা জিনিস আমি ভুল করেছি, উম একটুখানি না, সেটা দেখতো আমি এখানটাতে এইগুলোকে সবগুলোকে কিসে লিখেছিলাম দেখতো মিলিমিটারে লিখেছিলাম, রাইট। তো আমার এখানটাতেও এটাকে তোর কি বলে দেওয়া উচিত, এটাকেও বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে মিলিমিটার। ওকে, অর্থাৎ এটা 5 মিলিমিটারের করসপন্ডিং দাগ। তো ঠিক এরকম ভাবেও এখানটাতেও আমাদের এখানটাতে কি লিখে দেওয়া উচিত দেখতো, এটাকেও লিখে দেওয়া উচিত 5 মিলিমিটার, যেহেতু সবগুলো মিলিমিটার নিয়ে করছি সেটাকেও মিলিমিটার রাখি। তো দেখ এখান থেকে আমাদের এটা কোথায় চলে এলো দেখতো, এটাই চলে আসছে কোথায় 2 মিলিমিটারের কাছাকাছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই অবস্থাতে আমাদের দৈর্ঘ্যটাকে যেটাকে কাজে লাগছে সেটার ভ্যালুসটা মোটামুটি কত চলে আসছে দেখতো 2 মিলিমিটার। তাহলে কি কথা এলো দেখ, বা কেন কথাগুলোকে আমি ডিসকাশন করতে গেলাম দেখ, আগের কথায় দেখ আমাদের যদি যেটা সঠিক নিয়ম অর্থাৎ চোখকে লম্বালম্বি ভাবে রাখা, চোখকে লম্বালম্বি ভাবে রাখার ফলে আমাদের কি দেখছিলাম না এর দৈর্ঘ্য পাচ্ছিলাম কতখানি না 5 মিলিমিটার পাচ্ছি। কিন্তু যদি আমরা এটাকে এরকম করি কখনো যে চোখটাকে লম্বালম্বি না রেখে আমরা করি কি দেখতো, চোখটাকে কখনো ওপরে নিয়ে চলে যাই বা চোখটাকে কখনো নিচে নিয়ে চলে আসি, তখন আমরা সঠিক দৈর্ঘ্য পাচ্ছি না, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ভুল চলে আসছে। এই ভুলটা কেন এলো, আমার নিজস্ব ভুলের জন্য এলো। তাহলে এই যে ভুলটা, এই ভুলটাকে আমরা বললাম কি না আমাদের ব্যক্তিগত ত্রুটি। ওকে, এই ব্যক্তিগত ত্রুটিটা কিন্তু আমাদের জেনে রাখা উচিত। আর এই যে ব্যক্তিগত ত্রুটির উদাহরণটাকে আমরা দিলাম, এই ব্যক্তিগত ত্রুটিটাকেই আমাদের বলা হয় কি দেখতো, আমাদের এই ব্যক্তিগত ত্রুটিটা অর্থাৎ চোখকে সোজাসুজি না রেখে চোখটাকে একটু ওপরে নিয়ে চলে যাওয়া বা চোখটাকে একটু নিচে নিয়ে চলে আসা, তার ফলেতে যে আমরা একটা ভুল পেলাম, এই এররটারই আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় কি প্যারালাক্স এরর। ওকে, তাহলে কিন্তু তোরা আবার যেন কনফিউজ হয়ে যায় না, ব্যক্তিগত ত্রুটি মানেই কি প্যারালাক্স এরর, না সেরকম কথা আমি মোটেই বলছি না। আমি কি বলছি, প্যারালাক্স এরর হলো একটা ধরনের ত্রুটি যে ত্রুটিটা ব্যক্তিগত ত্রুটির মধ্যে পড়ে। তোকে এরকম আরো অনেক কিছু ব্যক্তিগত ত্রুটি হতে পারে, সেটা পরের কথা, কিন্তু এই যে ত্রুটিটা অর্থাৎ এই যে প্যারালাক্স এররটা, তার ফলেতে যে মানে প্যারালাক্স এরর যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটার নামকে আমরা বলে দিলাম কি না ব্যক্তিগত ত্রুটি। ওকে, তাহলে দেখ আমরা কি কি ডিসকাশন করলাম দেখ, এখানটাতে চলে আয় তোরা। দেখ
আমরা বলেছিলাম কি না, ত্রুটির প্রকারভেদের সময় দু ধরনের ত্রুটি আছে, একটা হচ্ছে কি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, আরো একটা ত্রুটিকে আমরা কি ধরনের ত্রুটি বলে দিয়েছি দেখতো, আরো একটা ত্রুটিকে বলে দিয়েছি অনিয়মিত ত্রুটি। তো ঠিক আছে, সেই শৃঙ্খলাবদ্ধ ত্রুটিটার সম্বন্ধে আমরা কি কি দেখলাম না, এমন ত্রুটি যার কারণ আমাদের কাছে জানা আছে, আর জানা কারণের জন্য কি কি ত্রুটি হতে পারে সেটাকে আমরা শিখে নিলাম কি যান্ত্রিক ত্রুটি, পদ্ধতিগত ত্রুটি এবং ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটির এক ধরনের উদাহরণ নিয়ে, অর্থাৎ ব্যক্তিগত ত্রুটির মধ্যে কি রকম হতে পারে সেটা সম্বন্ধে আমরা একটা ডিসকাশন করে নিলাম। আশা করি তোদের সেটা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর র্যান্ডম এরর, র্যান্ডম এররটা নিয়ে আমি আর কি বলবো, দেখ এই তিনটে তো আমাদের কি ছিল, এই তিনটে ছিল আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই শৃঙ্খলাবদ্ধ ত্রুটির মধ্যে উদাহরণের মধ্যে দেখেছিলাম। আর একটা কি আছে দেখতো, অনিয়মিত বা র্যান্ডম। র্যান্ডম মানে কি যখন যেমন খুশি তেমন চলে আসছে, যেটা আমাদের হাতের কাছে কোনো কিছুই নেই। যেমন মনে কর আমি এখন কি করছি না কথা বলছি, হঠাৎ করে টেম্পারেচার বিশাল বেড়ে গেল, টেম্পারেচার বিশাল বেড়ে গিয়ে এই লেখাগুলো মনে কর যা ছিল তার থেকে অনেক বড় বড়, তো তোদের দেখতে অসুবিধা হবে, নিশ্চয়ই সেটাও একটা ভুল, সেটা তো আর আমার হাতে ছিল না। তো সেই যে ভুল সেটা র্যান্ডম এরর। তাহলে র্যান্ডম এরর মানে কি যেটা আমাদের কারোর হাতের কাছে নেই কিন্তু হয়ে যাচ্ছে, সেটা একমাত্র তাহলে কার হাতের কাছে আছে না উপরওয়ালার হাতের কাছে আছে। তাহলে উপরওয়ালা দ্বারা প্রদত্ত যেটা এরর সেটা হচ্ছে কি র্যান্ডম এরর। পরীক্ষায় যেন এরকম ভাবে লিখিস না, পরীক্ষায় এটাই লিখবি র্যান্ডম এরর মানে কি যেটা আমাদের অজানা কারণের জন্য এরর আছে, কিন্তু মনে মনে কি রাখবি উপরওয়ালা দ্বারা যে এররটা এসছে সেটা হচ্ছে কি আমাদের র্যান্ডম এরর। বোঝা গেছে ছেলেরা? চল পরের কথায় যাই। কিরকম কি কথা বলছি দেখ, তাহলে আমাদের এই ত্রুটির কিরকম প্রকার হয় সেটাকে তোরা আমরা দেখে নিলাম। তো আশা করি তোদের সেটা সম্বন্ধে একটা প্রপার ধারণা আসছে। এরপরেতে আমরা চলবো কি আগের কথায় দেখ। আর আরেকটা কথা, এই ত্রুটির প্রকারভেদ সম্বন্ধে যদি তোদের কোনো সমস্যা থেকে থাকে, তোরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে কানেক্ট হতে পারিস, বা তোরা আমাদের ইউটিউবেতে সেকশনেতে কমেন্ট করে জানাতে পারিস। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার কাছে আসিস, শিখিয়ে দেবে। চল পরেরটা চল। ধর ওই যে মেজারমেন্টটা করছিলাম, সেই মেজারমেন্টটা করার সময়তে এরকম একটা ব্যাপার ছিল। ধর যে জিনিসটাকে আমি মাপছি সেই জিনিসটা ধরে নে আমাদের, ধরে নে যেটা দৈর্ঘ্যটা মাপছিলাম, দৈর্ঘ্য তো তাকে আমরা কি দিয়ে লিখি, এল দিয়ে লিখি। ধরে নে তার দৈর্ঘ্যটা ছিল কত না 10 সেন্টিমিটার, জাস্ট আমি একটা উদাহরণ নিচ্ছি। ওকে, তো সেটাকে মাপার জন্য আমি একটা যন্ত্র ব্যবহার করছি, যে যন্ত্রটা ব্যবহার করছি ধরে নে সেই যন্ত্রটার নাম হচ্ছে এ। ওকে, তাহলে আমি এই দৈর্ঘ্যটাকে মাপছি কোনো জিনিসের, সেটা যা কিছুর দৈর্ঘ্য হতে পারে, তাকে মাপার জন্য আমরা কি করছি একটা যন্ত্র নিচ্ছি, যে যন্ত্রটাকে আমরা বলছি কি এ। তাহলে এ যন্ত্র, তাকে আমাদের যন্ত্রকে আমাদের বলছি কি দেখতো ডিভাইস এ। তো ডিভাইস এ দিয়ে যখন আমরা মেজার করলাম, মেজার করার সময় আমাদের ধর সেখান থেকে মানটা পাচ্ছি কত দেখতো, পেলাম ধর হচ্ছে 10.07 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এরপরেতে কথায় আয়, যখনই কোনো জিনিসের আমরা পরিমাপ করব সবসময় জানবি যে আমরা একটা মান নিয়ে কিন্তু শান্ত হলে হবে না, কেননা তার মধ্যে কি আছে না কিছু না কিছু তো এরর মিশে আছে। একটু আগে শুরু থেকেই সেই কথা হচ্ছে যে যন্ত্র মানেই তাতে ভুল থাকবে। তো তাহলে আমাদের উপায় কি, উপায় হচ্ছে এটা যে আমরা একটা রিডিং নিয়ে শান্ত হব না, আমরা সাধারণত করব কি 3 থেকে 4টে বা পারলে আরো বেশি, তো 3 থেকে 4খানা রিডিং নেব, নেওয়ার পরেতে তাদের মানটার গড় মান নিয়ে নেব। ওকে, নেবার পরেতে যে মানটা পাবো সেটা নিয়ে মোটামুটি আমরা বলতে পারি কি হ্যাঁ এই জিনিসের মানটা সঠিক। ওকে, তাহলে যা কিছুই বলছি, ধর আমরা কোনো জিনিসের লেন্থের পরিমাপ করছি, তো এই লেন্থের পরিমাপ করার সময় আমরা একবার নিয়ে বলে দেব না যে এটাই হচ্ছে এর পারফেক্ট রিডিং। আমরা করব কি না এটা 4-5 বার রিডিং দিলাম, 4-5 বার রিডিং নিয়ে তার গড় মানটাকে বের করে নিলাম। গড় মানটাকে বের করে নিলে আমাদের মোটামুটি ধরনের একটা সঠিক মানটা পাওয়ার দিকে আমরা কিছুটা হলেও এগিয়ে যাব। ওকে, তো সেই জন্য আমাদের কথা আসছে কি দেখ, যে আমাদের এই ডিভাইস এ দিয়ে যে রিডিংটা নিলাম, অর্থাৎ একটা রিডিং নিয়েছিলাম, সেই একটা রিডিং ধরে নে সেই রিডিংসটার নাম হচ্ছে কত A1, সেটাকে আমি নিচ্ছি কত 10.07 আমি ধরে নিতে বলছি। ধর আমি তো একটা নিয়ে শান্ত হইনি, আমি আরো একটা রিডিং নিয়েছি, সেটার ভ্যালুটা ধর পেয়েছি হচ্ছে কত 10.03 সেন্টিমিটার। আরো একটা নিই A3,
A3 যেটা নিয়েছি ধর সেটা পেয়েছি হচ্ছে 9.97 সেন্টিমিটার। আর দেখ আরো একটা রিডিং নিয়েছি, যে রিডিংটাকে ধর আমি পেয়েছি হচ্ছে যে তোর 9.94 সেন্টিমিটার। জাস্ট উদাহরণ নেওয়ার জন্য বললাম। কেন বললাম কি বললাম একটু পরে বুঝতে পারবি। কিন্তু জাস্ট আমি কি কথা বললাম দেখ ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে। কোনো জিনিসের মাপ আমরা দেখতে চাইছি, সেই মাপটার সঠিক মান আমরা জানি ধর সেটা হচ্ছে কত 10 সেন্টিমিটার, কিন্তু সেটা মাপার জন্য আমি একটা যন্ত্র ব্যবহার করছি, যে যন্ত্রটার নাম হচ্ছে কি আমাদের ডিভাইস এ। কি কথা বললাম, ডিভাইস এ দিয়ে যে মাপছি সেটাকে শুধু একটা মান দিয়ে মেপে নিলেই কিন্তু আমরা শান্ত হব না। আমরা কি করব না, মিনিমাম 3 থেকে 4টে রিডিংস নেব, মানে 3 থেকে 4টে মান নেব, নেবার পরেতে তাদের অ্যাভারেজটাকে ক্যালকুলেট করব বা গড় মানটাকে নিয়ে নেব। তো সেই গড় মানটাকে নিয়ে যে মানটা পাবো সেটাকে আমরা বলবো কি মোটামুটি ভাবে সঠিক। ওকে, তাহলেতে আমাদের কি কথা বললাম কেন বললাম নিশ্চয়ই এবারেতে কথা দেখতে পাচ্ছিস। দেখ এখান থেকে আমরা পেয়ে গেছি কি 4টে রিডিংস। 4টে রিডিংস আমরা ধরে নিয়েছি যে 4টে রিডিংস এর মান, যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। তাহলে আমাদের যন্ত্রটার সঠিক মান বলার জন্য আমরা কি করব, নিশ্চয়ই এতক্ষণ ধরে যা কথা বললাম সেটার অ্যানালিসিস থেকে তোরা বুঝতে পেরেছিস। সেটা হচ্ছে কি এই 4টে রিডিংস এর অ্যাভারেজ কে নিয়ে নেব বা গড় মানকে নিয়ে নেব। তো তাহলে দেখ যদি আমাদের এই 4টে রিডিংস এর গড় মানের কথাকে আলোচনা করতে যাই, কি করছি দেখ তো। দেখ তো এখান থেকে গড়, গড়কে আমাদের কি বলা হয়, দেখবে যে ইংরেজিতে বলা হয় কি অ্যাভারেজ, সংক্ষেপে লেখা হয় কত এভিজি, বা সেটাকে সাধারণত আরো একটা কথা দিয়ে লেখা হয় সেটা হচ্ছে কি মিন। ওকে, তাহলে সেই জন্য গড় মানকে লেখার সময়তে কি লেখা হয় এর গড় মান, তাই আমরা লিখবো কত এ তার সাফিক্সে অ্যাভারেজ, বা এই এ সাফিক্সে অ্যাভারেজ ছাড়াও এটাকে আমরা কি লিখতে পারি এ সাফিক্সে মিন। তো যেখানেতেই এ এর সাফিক্সে অ্যাভারেজ লেখা আছে বা এ এর সাফিক্সে মিন লেখা আছে, সেটা দেখে তোরা বুঝে যাবে কি এটার আমরা গড় মানটাকে নিচ্ছি। তো কথা দেখ এটার গড় মান বলতে গেলে তাহলে কত বলবি, দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। দেখ তো কত লিখবি দেখ তো, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 ডিভাইডেড বাই 4। তোরা তো নিশ্চয়ই গড় মান বের করতে পারিস, এবং এটা সাধারণ গড়ের কথা বলা হচ্ছে। তো সাধারণ যে গড়টা নিলাম, তো তার ভ্যালুটা কত আসবে একবার ক্যালকুলেট করে দেখে বললেই তোরা পারবি। দেখ কি কি নিয়েছি দেখ, A1 মানে কত নিয়েছি দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস 10.0 সেমি। A2 মানে কত নিয়েছি দেখ তো 10.03। A3 মানে কত নিয়েছি দেখ তো 9.97। A4 সেটাকে নিয়েছি কত 9.94। তো এই যে 4টে মান নিয়েছি সেটাকে আমাদের কি করতে হবে ডিভাইডেড বাই 4 করতে হবে। কত আসছে তোরা নিজেরা ক্যালকুলেট করে দেখতে পারিস, আমি তোদের জন্য ক্যালকুলেশনটা করে নিই, আমার মোবাইল থেকে আমি ক্যালকুলেশনটা করে নিই। ওকে, দেখ কি আসছে কি গল্প আসছে। আহ দেখ তো 10.07 প্লাস 10.03 প্লাস 9.97 প্লাস 9.94। ওকে, সেটা করলে আমরা মোটামুটি এটা পেলাম কত, না এটা পেলাম মোটামুটি হচ্ছে দেখ তো পাচ্ছি 40.01। সেটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 40.01 ডিভাইডেড বাই 4, সেটা করতে আমরা কত পেলাম দেখ তো 10.0025। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি কি এ মিন। এবারেতে কেন স্যার আপনি এতগুলো কথা বলতে গেলেন, তার উত্তর কিন্তু এবারেতে তোদের কাছে আছে। সেটা কি বলতো, সেটা হচ্ছে আমরা যেই অ্যাভারেজ মানটা পেয়েছি, আর আমাদের কাছে প্রথমবার মাপার ফলেতে যে অরিজিনাল মানটা ছিল সেটা হচ্ছে কি A1, এই দুটোর যদি আমরা তফাৎ করি তখন এক ধরনের এরর আসে, যেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরর, যেটা বহুবার পরীক্ষায় এসেছে। সেই এররটার নাম হচ্ছে কি দেখতো, সেই এররের নাম হচ্ছে চরম ত্রুটি। ওকে, বা তাকে অনেক সময়তে বলা হয় কি পরম ত্রুটি। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে কিসের কথা বলছি, সেটা হচ্ছে কি এবারেতে চরম ত্রুটি। ওকে, পুরোপুরি বাংলা যেন করতে যাস না, একটুখানি ইংলিশ নামটাকেও তোরা শিখে রাখবি। সেটাকে বলা হয় কি দেখতো অ্যাবসোলিউট এরর।
বোঝা গেছে? তাহলে অ্যাবসোলিউট এররটা কি জিনিস? সেটা হচ্ছে কি না, কথা বললাম কি এই এভারেজ ভ্যালু আর যে অরিজিনাল তোরা রিডিংসটা নিয়েছিস তাদের ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, তাহলে আমাদের তাদের ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে নিলে কি কথা বলতে পারছি দেখ তো, অ্যাবসোলিউট এরর সেটাকে লেখার সময় আমাদের লেখা উচিত কি, এ সাফিক্সে লেখা উচিত এবিএস, বা যাকে বাংলায় বললে আমরা কথা বললাম চরম ত্রুটি। তো এটার ভ্যালু বলতে গেলে আমাদের কি করতে হবে দেখতো, আমাদের মড নিতে হবে। মড কেন নিতে হবে? কেননা এই যে বিয়োগটা করছি অর্থাৎ অ্যাভারেজ থেকে অরিজিনাল ভ্যালুটার বিয়োগ করছি, সেই বিয়োগের মান যদি কখনো ঋণাত্মক চলে আসে তাকেও কিন্তু আমরা পজিটিভ করে নেব। অর্থাৎ চরম ত্রুটির মান কিন্তু কখনোই নেগেটিভ হতে পারে না। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা লাইন, মাথায় কিন্তু তোদের অবশ্যই রাখা উচিত, রাইট? তো তাহলে দেখ এই অ্যাবসলিউট এরর বলতে গেলে তোদের কি করে নিচ্ছিস না, সেটা হচ্ছে কি এই গড় মান মাইনাস তোদের অরিজিনাল মান। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি লিখছিস দেখ তো, এটার কার মড ভ্যালু আসবে? সেটাকে বলছিস কি, এখান থেকে লিখে দিচ্ছিস এ অ্যাভারেজ, তার সঙ্গে কি করতে হবে তোরা যে মানটাকে পাচ্ছিস, ওকে, সেই দুটোর বিয়োগ করে তার মড ভ্যালুটা নিতে হবে। তাহলে দেখ এখান থেকে কটা রিডিংস নিয়েছিলিস, একটা দুটো তিনটে চারটে, তাহলে এখান থেকে তোরা কি পাবি, চারটে অ্যাবসলিউট এরর পাবি। এবং এই অ্যাবসলিউট এররটাকে এ এবিএস দিয়ে যেরকম লেখা হয় সেরকম সেটাকেই ডেল্টা এ দিয়েও লেখা হয়। ডেল্টা, ডেল্টা কথার মানে কি, সবসময়তেই সেটা একটা ছোট জিনিসকে বোঝায় এবং জানবে সেটা সবসময়তেই কোনো না একটা ত্রুটিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, তাহলে ডেল্টা মানে কি, সেটা হচ্ছে একটা ছোট ভ্যালু, সেই ছোট ভ্যালুটাকে আমরা কিরকম ভাবে লিখছি না ডেল্টা এ দিয়ে, অর্থাৎ এ এর ছোট কোনো একটা ভ্যালু। তাহলে দেখ চারবার আমাদের এখানে অ্যাবসলিউট এরর পাবো, কোথাও পাবো কোথাও পাবো দেখ তো, ডেল্টা এ ওয়ান, তারপরে তো আমরা কি দেখলাম ডেল্টা এ টু, তারপরে কত পাবো দেখ তো ডেল্টা এ থ্রি, তারপরে কত পাবো দেখ তো ডেল্টা এ ফোর। তাহলে দেখ ডেল্টা এ ওয়ান কত পাবি দেখ তো, অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু কত আসছে, আচ্ছা আগে এখানটাতে একটুখানি কথাটা লিখেই নে, এটা তাহলে কত আসবে এ অ্যাভারেজ মাইনাস এ ওয়ান। ডেল্টা এ টু, এটার ভ্যালুটা কত আসবে দেখ তো এ অ্যাভারেজ মাইনাস এ টু, তারপরেরটা কত আসবে দেখ তো এ অ্যাভারেজ মাইনাস এ থ্রি, তারপরেরটা কত আসবে দেখ তো রে এ অ্যাভারেজ মাইনাস এ ফোর। ওকে, এখানটা থেকে প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালুগুলো কত আসছে দেখ তো, প্রথম ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু কত পেয়েছি দেখ না, 10.0025, 10.0025 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে না 10.07, তাহলে আমাদের এখান থেকে করছি দেখ 10.0025 মাইনাস আমাদের কত পাচ্ছি 10.07। তো সেখানটা থেকে তার ভ্যালুসটা যদি আমরা করি তখন কত পাবো দেখ তো, আমরা পাচ্ছি কি মড অফ মাইনাস 0.0675। কি কথা বললাম, কি কথা শেখালাম, সেটা হচ্ছে কি ঋণাত্মক ভ্যালুটাকে বাদ দিয়ে দিতে হয় কখন, যদি তার সামনে একটা আমাদের এরকম মড দিয়ে দেওয়া থাকে। তাহলে প্রথম ক্ষেত্রে যে আমাদের অ্যাবসোলিউট এরর বা প্রথম ক্ষেত্রে যে চরম ত্রুটি তার মানটা চলে এলো কত, পয়েন্ট জিরো, 0.0675, রাইট? পরবর্তী ক্ষেত্রে তার এর ভ্যালুটা কত আসছে দেখ তো, বসিয়ে দেখাবি, করবি তোরা, অ্যাভারেজ মানে কোথায় গেল এই মানটা, তার থেকে কাকে বিয়োগ করব এ টু, অর্থাৎ 10.03, তাহলে সেই বিয়োগটাকে করলে কত আসছে দেখে নে তো, সেটা আসছে 10.03। তো এটা করলে পাবি কত না মাইনাস 0.0275, তাহলে সেখান থেকেও আমরা কত লিখবো দেখ তো মাইনাস 0.0275, সেখান থেকে আমরা পাচ্ছি কত দেখ না 0.027। পরবর্তী দেখ, পরবর্তীটার ক্ষেত্রেও কি আসছে, অ্যাভারেজ থেকে কাকে বিয়োগ করবি এ থ্রি কে, তাহলে অ্যাভারেজ থেকে যদি তোরা এ থ্রি কে বিয়োগ করিস কত পাচ্ছিস দেখ না 9.97 বিয়োগ করছিস, কোথা থেকে না 10.0025 থেকে, তো তার ক্ষেত্রে ভ্যালুটা কত চলে আসছে দেখবি 0.0325। আর লাস্টেরটার ক্ষেত্রে কত পাবি দেখ তো, লাস্টেরটার ক্ষেত্রে বিয়োগ করছিস কত 10.0025 থেকে 9.94, তো তার ভ্যালুস চলে আসছে দেখ না কত 0.0625। ওকে, তাহলে দেখ আমরা চারবার রিডিংস নিয়েছিলাম, চারবার রিডিং নেওয়ার জন্য আমরা এখানটাতে কি পেয়েছি না চারবার আমরা এখানেতে চারটে অ্যাবসলিউট এররের মান পেয়েছি, একটা দুটো তিনটে চারটে। ওকে,
তাহলে দেখ কি কি শিখে নিলাম আমরা এখান থেকে। চরম ত্রুটি, চরম ত্রুটিটা কখন আসছে না যখন কোনো যন্ত্র দিয়ে আমরা কোনো জিনিসের মান নির্ণয় করছি, মান নির্ণয় করার সময় যা কিছুই মান আমরা পাই না কেন সেই মানটা যে একদম সঠিক হবে তার গ্যারেন্টি নেই, বা হয় না বলে নিলেই চলে। তখন তাহলে আমরা করব কি না আমরা সাধারণত 3টে থেকে 4টে রিডিংস নেব, সেই 3টে থেকে 4টে রিডিংস নিয়ে তাদের অ্যাভারেজ ভ্যালুটাকে করে দেখে নেব। তো তাদের অ্যাভারেজ ভ্যালু করে দেখে নিতে আমরা পেলাম কত 10.0025। এবং দেখ সেটাতেও কিন্তু কিছু না কিছু ভুল আছে, কেননা আমাদের অরিজিনালটা কত ছিল 10.00, কিন্তু এখন অ্যাভারেজ করেও তুই কত পেলি, সেটা পেলি কত 10.0025। তাহলে দেখ সেখানেও ভুল আছে, তো থাক ভুল থাক, কিন্তু তারপরেতে তোদের একটা জিনিস আমি ক্যালকুলেশন করা শিখালাম, সেটাকে বললাম কি চরম ত্রুটি, যাকে আমরা ডেল্টা শব্দটাকে ব্যবহার করে লিখি। কি লিখেছি, ডেল্টা A1, অর্থাৎ A1 মাপের সময়তে কতখানি চরম ত্রুটি পেয়েছি। তো সেই মানটাকে বললে আমাদের কত পেলাম না এই কথা। পরেতে পেলাম কি ডেল্টা A2, তাকে কত পেলাম এই কথা। তারপরেতে কি শিখলাম দেখ, এই যে ডেল্টা A3 এই কথা। তারপরেতে কি শিখলাম দেখ, ডেল্টা A4, সেটা হলো কত এই কথা। আশা করি তোদের মাথাতে কথাটুকু ঢুকেছে। পরের কথায় চল। এবারেতে দেখ আমরা এখানটা থেকে কি করলাম না 4বার চরম ত্রুটির মান বের করলাম। চারটে যদি আমাদের চরম ত্রুটির মান থাকে, আমরা এটুকুনি কি করতে পারবো না, গড় চরম ত্রুটি কত আসবে সেটা বের করতে পারবো না? কেন পারবি না, তোরা তো অবশ্যই পারবি। তো কি কথা আসছে দেখ, 4টে চরম ত্রুটির মানকে আমি আগের পাতাটা থেকে এখানটা থেকে একটুখানি লিখে নিচ্ছি। কি কি করলাম দেখ, প্রথমে এলো কত ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3, ডেল্টা A4। ওকে, কি কি ভ্যালুস গুলো ছিল একবার দেখে নে তো। 0.0675, 0.0275। প্রথমটাতে চলে যা, কত ছিল 0.0675। তারপর এটাতে কত ছিল দেখ তো 0.0275। তার আগেরটা পরেরটায় কত ছিল 0.0325। আর তারপরেরটাতে আবার কত ছিল 0.0625। ওকে, তাহলে এখানটাতে লিখছি কত 0.0325, 0.0325। আর এটাতে ছিল কত দেখতো 0.0625। তো এখানটাতে পেলাম কত 0.0625। তাহলে এবারে এগুলোকে কেন নিলাম বা কেন করতে গেলাম, তোদের একটা কথা শেখাবো বলে। এই চারটে যে চরম ত্রুটির মান পেলাম, সেখান থেকে আমরা কি বের করতে চাইলাম না, সেখান থেকে বের করতে চাইলাম দেখতো গড় চরম ত্রুটি। ওকে, তাহলে গড় চরম ত্রুটি বলতে গেলে সেটাকে কি বলবি, প্রত্যেকটাই ছিল অ্যাবসলিউট, তাহলে সেই অ্যাবসলিউট গুলোর গড়, তাহলে আমাদের সেখান থেকে তাকে লিখতে হবে কি ডেল্টা এ মিন। ওকে, অর্থাৎ অ্যাবসলিউট এরর গুলো অর্থাৎ চরম ত্রুটিগুলোর অ্যাভারেজ, তাকে আমরা বলছি তাহলে কত ডেল্টা এ মিন, রাইট? অর্থাৎ ডেল্টা এ গুলোর অ্যাভারেজ। তো সেটাকে লিখছি কি রকম ভাবে দেখতো, এক নম্বর লেখ, তোর এখানটাতে আসছে কত ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডেল্টা A3 প্লাস ডেল্টা A4 ডিভাইডেড বাই 4। তাহলে কত কত পাচ্ছি দেখ তো, এখানটাকে যোগ করে তোরা 4 দিয়ে ভাগ করে দেখ না, আমার তো না করলেও হয়, এটুকুনি তো তোরা করতে পারিস আমার চেয়ে ভালো। দেখ তবুও তোরা তো আর এখন কেউ করবি না, তোরা একটু আরামেই থাক, আমিই করি। 0.0675 প্লাস 0.0275 প্লাস 0.0325 প্লাস 0.0625। ওকে, তাহলে সেগুলোকে করলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখতো 0.19। সেটাকে কাকে দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.19 কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখতো 0.0475। এবারেতে আসছে এর আসল উত্তর, কেন স্যার আপনি হঠাৎ করে ডেল্টা এম এন করতে গেলেন। তার কারণ হচ্ছে দেখ, এই ডেল্টা এম ইনটা জানা থাকলে, আর আমাদের এইতে এখানটা থেকে কি শিখেছিলাম, এর এই অ্যাভারেজ ভ্যালুটা জানা ছিল, এই দুটো জিনিসকে একসাথে করে নিয়ে আমরা আরো একটা ত্রুটিকে বলি, যে ত্রুটিটাও আমাদের পরীক্ষায় জানার জন্য বা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট একটা ত্রুটি, যাকে বলা হচ্ছে কি
কি? সেটা হচ্ছে দেখ আপেক্ষিক ত্রুটি। ওকে, আর যেন ভুলিস না, তোদের কিন্তু যত তোরা লেকচার দেখে নিস, যা কিছু দেখে নিস, এইরকম ভাবে তোদেরকে ত্রুটি কোনো লেকচারে যদি খুঁজে পাস তো আমাকে দুটো খিস্তি দিয়ে দিস। একবার দেখে নে কি আসছে, দেখ গড় চরম ত্রুটি। সেখান থেকে তার পরবর্তী পদ্ধতিটাতে আমরা কি দেখে নিলাম, সেটা দেখলাম দেখ তো আপেক্ষিক ত্রুটি। ওকে, আপেক্ষিক ত্রুটিটাকে আমরা ইংরেজিতে কি বলবো, সেটাকে বলবো দেখ তো, সেটা হচ্ছে কি রিলেটিভ এরর। হলো কথা? আশা করি তোদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোরা ভালোভাবে এই জিনিসটাকে ধরতে পেরেছিস এবং পারবি। তো দেখ এখান থেকে এই আপেক্ষিক ত্রুটির ভ্যালুটা তাহলে তোরা কত পেয়ে গেলি, যেটাকে আমাদের লেখা হয় কি দিয়ে জানিস, যেটাকে লেখা হয় তোর হচ্ছে এই ডেল্টা এ বাই এ দিয়ে। এখানেতে কিসের কিসের ডেল্টা এ, অর্থাৎ ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন। ওকে, ডেল্টা এ মিনটা কত বের করলাম রে, সেটা দেখ না, 0.0475, 0.0475। আর এ মিনটাকে কত বের করেছিলাম একবার দেখ না রে, 10.0025। তাহলে চল না এখানটা লেখ না, ডিভাইডেড বাই 10.0025। তাহলে সেইটার যদি তোরা অ্যাভারেজ ডিভাইড করিস সেটাকে কত পাচ্ছিস দেখ না, একবার টুক করে ক্যালকুলেশন করে নে, কত পাচ্ছিস দেখ তো, 0.0475। ভাই ক্যালকুলেটরও সাতাচ্ছে আমার, তোদের মতো তার ক্যালকুলেটর আমি ব্যবহার করতে জানি না। 0.0475 ডিভাইডেড বাই 10.0025 করলে কত পাচ্ছি দেখ তো, তোরা যদি নিজেরাও করিস দেখতে পাবি, এখান থেকে পাবি 0.00474। তাহলে সেটাকে যদি 4 দশমিক স্থান অবধি আমরা নিয়ে নিই, আমরা কত পেলাম, 0.0047। এই যে 0.0047টা পেলাম, এটাকেই আমি কি বলে দিলাম, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, বা সেটাকেই আমরা বলছি কি না তার রিলেটিভ এরর। অর্থাৎ এ যন্ত্র দিয়ে পরিমাপ করার সময় রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটির মান কত শিখলাম, সেটা হচ্ছে কি 0.0047। আর এটুকুনি কথা যদি শিখে যাস, এখানে ত্রুটি সম্বন্ধীয় শেষ কথা যেটা আমি তোদের শিখিয়ে দেব, সেটা হচ্ছে কি শতকরা ত্রুটি। তো শতকরা ত্রুটিটা কি জিনিস স্যার, দেখে নে, খুব সহজ কথা, সেটা আসছে কি দেখতো, শতকরা ত্রুটি। সেটা কি কথা না, খুবই সহজ কথা, সেটা হচ্ছে কি দেখ, তোদের এই যে আপেক্ষিক ত্রুটিটা পেয়েছিস না, এই আপেক্ষিক ত্রুটিকে তোরা 100 দিয়ে গুণ করে দে, দিয়ে এখানটাতে একটা পার্সেন্টেজের সাইন বসিয়ে দে, দেখ না তোরা উত্তর পেয়ে যাবি। আপেক্ষিক ত্রুটি কত পেয়েছিলিস, 0.0047, আর এখানটাকে তোরা কি করলি, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলি। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখান থেকে ভ্যালুস কত পেয়ে যাচ্ছিস দেখ তো, 0.47%। অর্থাৎ এই ডিভাইস এ দিয়ে যখন তোরা এই যন্ত্রটাকে তোরা মাপ মানে লেন্থটা পরিমাপ করলি, তখন তোদের সেখানেতে শতকরা ত্রুটির মান কত পেয়ে গেলাম, শতকরা ত্রুটির মান পেয়ে গেলাম হচ্ছে কি 0.47%। আশা করি বুঝতে পারছিস, কোনো সমস্যা থাকা কিন্তু এখানেতে উচিত নয়। তাহলেতে আমি কি কি কথা শিখলাম দেখ তো, দেখ পাতাটা আমি চেঞ্জ করি, দেখ কি কি কথা করলাম আমরা। ক্লাস শুরু করার সময় কি কি কথা শিখেছি দেখ তো, ত্রুটি বলতে কি বুঝি, এখনো অবধি আমরা যা যা করলাম, অর্থাৎ কি কি জিনিস করলাম দেখ তো, পরিমাপে ত্রুটি। ওকে, পরিমাপে ত্রুটির প্রকারভেদগুলো পড়লাম, পরিমাপে ত্রুটির প্রকারভেদগুলো সম্বন্ধে আমরা কি কি জিনিস পড়ে নিলাম, একটা পড়ে নিয়েছিলাম তোর কি দেখ না, সিস্টেমেটিক এরর, অর্থাৎ যাকে আমরা বলছিলাম কি শৃঙ্খলাবদ্ধ ত্রুটি, সেটা তোরা শিখলি। সিস্টেমেটিক এরর বা শৃঙ্খলাবদ্ধ ত্রুটির ভাগগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তারপরেতে আমরা সেখান থেকে কাকে নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে কি র্যান্ডম এরর, অর্থাৎ যেটা হচ্ছে কি তোর অনিয়মিত ত্রুটি, সেটা নিয়ে আলোচনা করলাম। এই আলোচনাগুলো হয়ে যাওয়ার পরেতে আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু ত্রুটি নিয়ে আলোচনা করলাম, সেটা কি কি শিখলাম দেখতো, চরম ত্রুটি। তারপরে তো আমরা কি ত্রুটি শিখে নিলাম দেখতো, সেটা শিখে নিলাম হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি।
আরো একটা জিনিস ত্রুটি আমরা শিখলাম, সেটা হচ্ছে কি শতকরা ত্রুটি। এবারেতে একটা ছোট্ট কথা দেখ বা শোন, দেখ যদি আমাদের কোনো জিনিসের মানকে আমাদের লিখে দেখাতে হয় না, মনে কর আমরা লিখে দেখাচ্ছি কত, যন্ত্রটার মান হচ্ছে 10.01 সেন্টিমিটার, কিন্তু শুধু আমরা 10.01 সেন্টিমিটার লিখে কিন্তু শেষ করলে ফিজিক্সের ভাষায় সেটা ভুল হয়ে গেল। আমাদেরও কি করা উচিত, আমাদের করা উচিত হচ্ছে কি যন্ত্রের সাহায্যে যে মানটা পেলাম এবং তার পাশে কাকে লিখে দেওয়া উচিত, তার পাশে তার জন্য কতখানি আমাদের কি বলবো সেটাকে চরম ত্রুটির মান পাচ্ছি সেটাকেও পাশে লিখে দেওয়া উচিত। তাহলেতে আমি কথা কি বলছি দেখ তো, চরম ত্রুটিটাকে ব্যবহারটাকে কোথায় কিরকম ভাবে করছি দেখ। মনে কর আমাদের এই যে এখানটাতে রিডিংস গুলো নিয়েছিলাম, এখানটাতে a1 এর মান কত পেয়েছিলাম দেখ তো, 10.07 সেন্টিমিটার, এবং সেই জিনিসটার ক্ষেত্রে অর্থাৎ এই ডিভাইস a এর ক্ষেত্রে যে চরম ত্রুটির অ্যাভারেজ মান পেলাম, চরম ত্রুটির অ্যাভারেজ, আচ্ছা অ্যাভারেজের কথা আচ্ছা, এবং তার ক্ষেত্রে যে চরম ত্রুটির মান পেলাম সেটাকে পেলাম কত না 0.0675। তো আমাদের তাহলে করব কি, যখন A1 রিডিংটার কথা বলবো না, এই A1 রিডিংটার সময়তে আমাদের এটা লিখে দেওয়া উচিত 10.07। কেন না, নিশ্চয়ই তোদের কথা মাথার মধ্যে ঢুকছে যে প্রথমে যে রিডিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে 10.07, এবং তার জন্য কতখানি চরম ত্রুটি পেয়েছি না, সেটা হচ্ছে কি 0.0675। সেই যে চরম ত্রুটির মানটা এখানেতে প্লাস মাইনাস দিয়ে লিখে রাখা উচিত কত, এই 0.0675। অর্থাৎ কোন পরিমাপের সময়তে চরম ত্রুটির মানটা এই জায়গাতে পেয়েছি কি প্লাস হচ্ছে বা মাইনাস হচ্ছে বলে, কিন্তু সেটা কখনো বেশিও হতে পারে কমও হতে পারে। অর্থাৎ আমাদের যে প্রাপ্ত মানটা, সেই প্রাপ্ত মানের থেকে কতটা বেশি বা কতটা কম হতে পারে, অর্থাৎ একটা টলারেন্স লেভেল কি বুঝাচ্ছি না, আমাদের পাওয়ার কথা এটুকুনি, আমাদের যে মাপটা পেয়েছে সেটা কিছুটা নিচে বা কিছুটা উপরে এটুকুনি হতে পারে, তো কতটা উপরে কতটা নিচে হতে পারে সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমাদের পাশে এই ওয়ার্ডটুকুকে লিখে দেওয়া উচিত। তাহলে এখন থেকে আমরা যখন কোনো রিডিংস লিখবো, পাশে লিখবো কি তার অরিজিনাল ভ্যালুটা, প্লাস পাশে লিখে দেবো কি প্লাস মাইনাস এই ডেল্টা টা। এবং তোদের যদি চারটে রিডিংস এর কথা তোদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তোদের কাছে কি আছে ধর একটাই রিডিংস এর কথা অ্যাভেলেবেল আছে, তো সেই একটা রিডিংস এর কথা অ্যাভেলেবেল থেকে থাকলে সেখানটা থেকে তোদেরকে যদি বলে যে ভাই সেখানের আপেক্ষিক ত্রুটি কত আসবে সেটা বের করে দাও তো, তো তখন তোরা কি করবি, একটাই মান আছে তো, অর্থাৎ তোদের কাছে আমি কিসের কথা বলছি, তোদের কাছে বলছি তোদের কাছে ডেল্টা এ মিন অ্যাভেলেবেল নেই। ওকে, তোদের কাছে এ মিন অ্যাভেলেবেল নেই। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে সেই সময়তে আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে তোদের কি করতে হতো না, তার জন্য তোদেরকে ফর্মুলা শিখিয়ে দিলাম, সেটা তোরা করতিস কি না ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন। কিন্তু যদি সেইগুলো অ্যাভেলেবেল না থাকে, তার বদলেতে তোর কাছে অ্যাভেলেবেল কোন ব্যাপারটা আছে না, আছে শুধু এই ব্যাপারটুকু, তাহলে এখান থেকেও কিন্তু তোদের তখন একটা সহজ করে আপেক্ষিক ত্রুটি বের করে নিতে হবে। সেটাকে তোরা লিখবি কিরকম কথায় দেখতো, সেটাকে লিখবি হচ্ছে এই ডেল্টা এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান। ওকে, এবং সেটার সময়তে যদি তোদের তাহলে শতকরা ত্রুটি বের করতে বলে, তাহলে সেই শতকরা ত্রুটির মানটাকেও তোরা করে দিবি কি ওই আপেক্ষিক ত্রুটি, অর্থাৎ ডেল্টা এ ওয়ান বাই এ ওয়ান ইন্টু 100%, এটুকুনি করলে কিন্তু তোদের সঠিক উত্তর পেয়ে। ওকে, তাহলে কি কথা শিখলাম সেটা হচ্ছে কি দেখ, যদি আমাদের কাছে ডেল্টা এমিন এবং এমিন অ্যাভেলেবেল থাকে, তখন আমাদের তোর শতকরা ত্রুটি বল বা আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাদের কাছে যে ফর্মুলাস গুলো আমরা আগের পেজগুলোতে শিখলাম, অর্থাৎ এই ফর্মুলাস এবং এই ফর্মুলাস ব্যবহার করব। যদি আমাদের কাছে সেটা না থেকে থাকে, তাহলে আমাদের সেটাকে ব্যবহার করার জন্য কি করব না, এই আপেক্ষিক ত্রুটির এই সঠিক এই ফর্মুলাটাকে ব্যবহার করব। সেখানেতে বাকি কোনো জিনিসের দিকে নজর না দিয়ে আমরা করে দেব কি সরাসরি ডেল্টা এ ওয়ান বাই এ ওয়ান করে দেব, করে দিলেই কিন্তু আমরা আমাদের সেখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। বোঝা গেছে কথা সবার? ভালো করে দেখে নে, ঠান্ডা মাথায় দেখে নে। এরপরেতে আমরা করব কি,
কোনো যন্ত্রের সঠিকতা এবং সূক্ষ্মতা অর্থাৎ যথার্থতা এই দুটো জিনিস নিয়ে একটুখানি আলোচনা করব। তো দেখ কথা কি আসছে, শোন ভালো করে। তাহলে আমাদের এখন ডিসকাশন কি নিয়ে করব বলে বললাম তোদেরকে, বল। সঠিকতা এবং যথার্থতা। তো তার জন্যে তোদেরকে আরো একটা রিডিংস নিয়ে তোদের ডিল করতে হবে, তবেই তোরা জিনিসটাকে প্রপারলি বুঝতে পারবি। আচ্ছা তাহলে কি ডিসকাশন করছি একবার লিখে দিই। দেখ আমাদের এখানেতে টপিকটা যেটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি সঠিকতা, ওকে। এবং আরো যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি যথার্থতা। এটাকে অনেক সময়তে সূক্ষ্মতাও বলা হয়। গেল কথা। আচ্ছা এই সঠিকতাকে ইংরেজিতে বলা হয় কি অ্যাকিউরেসি, ওকে। এবং এই সূক্ষ্মতাকে ইংরেজিতে বলা হয় কি প্রিসিশন, ওকে। অর্থাৎ আমরা এবারেতে লেকচারে যে পার্টে পৌঁছে গেছি আমরা সেখানটা থেকে কি কাকে নিয়ে ডিসকাশন করছি, দেখ তো ডিসকাশন করছি হচ্ছে কি না সঠিকতা এবং যথার্থতা অর্থাৎ অ্যাকিউরেসি এবং প্রিসিশনকে নিয়ে ডিসকাশন করছি। তো জিনিসগুলো কি কিরকম ভাবে সেটা সম্বন্ধে তোদের আমি আইডিয়া দেব, তার আগে আমরা করব কি আরো একটা এক্সাম্পল নিয়ে। কিরকম কথা বলছি দেখ, ছোট্ট এক্সাম্পল, সহজ কথায় মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আমাদের কিন্তু চাপ নিয়ে ফেললে তোদের এই জিনিসটা কোনোদিনই বুঝে উঠতে পারবি না, বইয়ে সেরকম ভাবে তোদের এটা লেখা নেই, তোদের বুঝতে গেলে কিন্তু সেটা একটু অসুবিধা হবে। তো সেই জন্যে যেটা বলি দেখ, উম দেখ আমাদের ওই যে যে একটা ডিভাইস এ এর সাহায্যে আমরা জিনিসটাকে মেজার করেছিলাম না, তো ডিভাইস এ এর সাথে মেজার করার সময় তো আমরা যা কিছু ক্যালকুলেশন করার করেছিলাম, সেই 10 সেন্টিমিটার জিনিসটাকেই ধর আমি এবারেতে অন্য আরো একটা যন্ত্রের সাহায্যে মেজার করছি। সহজ কথা, এটা তোরা আমার সাথে সাথে ক্যালকুলেট করবি, তাহলে ভালোভাবে শিখতে পারবি। ধর আমি এবারেতে একটা অন্য যন্ত্র ব্যবহার করছি ডিভাইস বি, ডিভাইস বি এর সাথে ওই সেম 10 সেন্টিমিটার লেন্থটাকে আমরা মাপছি। এখানে তো ধর আমরা চারটে রিডিংস নিলাম, বি1, বি2, বি3, বি4, ওকে। এখানেতে যে রিডিংস গুলো পাচ্ছি সেগুলো পাচ্ছি ধর তো এরকম 10.52, এখান থেকে পেলাম কত দেখো 10.48, এখান থেকে পাচ্ছি ধর কত 10.51, আর একটা ধর পেলাম হয়তো কত 10.49, ওকে। তাহলে দেখ যদি আমরা ডিভাইস বি থেকে এইরকম রিডিংস গুলো পেয়ে থাকি তোরা কি করতে পারবি দেখ তো, এখান থেকে তোরা এতক্ষণে শিখে গেছিস তোরা কাকে ক্যালকুলেট করতে পারবি না এর অ্যাভারেজ কে ক্যালকুলেট করতে পারবি। এর অ্যাভারেজের ভ্যালুস কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, তোরা বলবি কি দেখ এখান থেকে বি নিয়ে কথা বলছি, তাহলে এখান থেকে আমরা বলবো কত বি মিন। এতক্ষণে নিশ্চয়ই তোরা শিখে গেছিস আমাকে আর এটা নিয়ে বিশাল কিছু ডিসকাশন করতে হবে না। কি শিখলি দেখ বি মিন মানে কত লিখতে পারবি তোরা, নিশ্চয়ই সিম্পল লাইনে লিখবি বি1 প্লাস বি2 প্লাস বি3 প্লাস বি4, ওকে, ডিভাইডেড বাই 4। দেখ না এখানে তো চারটে পয়েন্টকে যোগ করে তোরা 4 দিয়ে ভাগ করলে এখান থেকে তোরা যে ভ্যালুসটা পাবি সেটা পাবি মোটামুটি ধরনের ওই 10.50, ওকে। তোরা ক্যালকুলেশন করে দিস, এটা নিয়ে আমাকে আর আশা করি তোর সময় নষ্ট করার দরকার নেই। তাহলে তোরা এখান থেকে পেয়ে গেলি কি বি মিন পেয়ে গেলি। এই একই কাজ করছি, বি মিনের পরে তো আমাদের ওখান থেকে কি রকম করেছিলাম না এর অ্যাভারেজ মান বের করে নেওয়ার পরে তো আমরা কার কি করেছিলাম না সেটা হচ্ছে যে না তার চরম ত্রুটির মান বের করেছি। এখানে তো তাই, আর তাহলে এখানটাতেও আমাদের বি এর চরম ত্রুটির কথাকে বের করতে থাকি। দেখ তো কি বলছি,
চরম ত্রুটির কথাগুলোকে যদি আমরা আলোচনা করি, দেখ কত কত লিখতে পারবো। ডেল্টা B1, ডেল্টা B2, এখান থেকে করব কি ডেল্টা B3, এখান থেকে করব কি ডেল্টা B4। ওকে, তো দেখ ডেল্টা B1 মানে কত আসবে তোর, নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে করতে হবে কি না বি এর অ্যাভারেজ ভ্যালু মাইনাস B1, সরি এখান থেকে এরকম না মড দেবো, ঠিক এরকম ভাবে এটাকেও আমাকে করতে হবে কি বি এর অ্যাভারেজ ভ্যালু মাইনাস B2। এখান থেকেও করবো কি নিশ্চয়ই বুঝতে পারছিস বি এর অ্যাভারেজ ভ্যালু মাইনাস B3। তোরা কিন্তু কনসেন্ট্রেশন লুজ করবি না, ভাববি হয়তো স্যার একই জিনিস কেন বারবার করছে, কিন্তু এটা হয়ে যাবার পর তোরা বুঝতে পারবি যে হ্যাঁ স্যার কেন এটা করছিল এবং বোঝাটা আমাদের কাছে কতখানি সহজ হয়েছে। অর্থাৎ সঠিকতা এবং যথার্থতা যে আন্দাজে তোরা আমার সাথে বুঝতে পারবি, আশা করি তোদেরকে কেউ বলবে না এরকম ভাবে, তোদের শুধু একটা উদাহরণ দিয়েই শেষ করে দেবে, কিন্তু যে আন্দাজে তোদের বলছি হয়তো 2 মিনিট বেশি লাগছে, কিন্তু তোরা বুঝতে পারবি যে তোদের কনসেপ্ট কতটা ক্লিয়ার হচ্ছে। দেখতে থাক পরের কথায় আয়। সেটা এলো কত, এটা এখান থেকে লিখবি কত তাহলে বি অ্যাভারেজ মাইনাস B4, রাইট? প্রত্যেকটা ভ্যালুসকে অ্যাভারেজ করে মড করে দেখ, প্রথমটাতে কত আসছে দেখ 10.50 মাইনাস 10.52, এখান থেকে তাহলে আসবে কত 0.02। পরেরটা থেকেও দেখ পাবি কত 0.02, তারপরেরটা থেকে তোরা নিজেরা বিয়োগ করে দেখবি পাবি 0.01, এখানটা থেকেও পাবি কত 0.01। এখান থেকে দেখ চরম ত্রুটিগুলোর অ্যাভারেজ করে নিলে আমাদের কি পেয়েছিলাম না, আমাদের পেয়েছিলাম হচ্ছে যে দেখ ডেল্টা বে মিন, ডেল্টা বি মিন, সেটাকে আমরা বলেছিলাম কি না গড় চরম ত্রুটি। ওকে, তো দেখ যে গড় চরম ত্রুটিটা পেয়েছিলাম তার মানগুলো কত আসবে দেখ তো 0.02 প্লাস 0.02 প্লাস 0.01 প্লাস 0.01। ভাই ওকে, সেটাকে আমাদের কি করতে হচ্ছে দেখতো, সেটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, করলে তোরা কত পাচ্ছিস দেখতো না 0.224 2 মানে টোটাল পাচ্ছিস কত 0.06/4। তাহলে 0.06/4 করলে তোরা ভ্যালুসটাকে কত পাচ্ছিস দেখতো 0.0150, 4 15 60 অর্থাৎ 0.015। তাহলে এটাকে তোরা পেয়ে গেলি কি, এটাকে পেয়ে গেলি হচ্ছে যে তোরা কিসের মান পেলি না গড় চরম ত্রুটির মান পেলি। তাহলে যদি গড় চরম ত্রুটির মান পেয়ে যাস সেখান থেকে তোরা কি ক্যালকুলেট করতে পারবি না বল, আরামসে তোরা বলতে পারবি এখান থেকে যে জিনিসটা ক্যালকুলেট করতে পারবি সেটা হচ্ছে কি বি এর ক্ষেত্রে অর্থাৎ বি যন্ত্র দিয়ে পরিমাপ করার সময়তে, বি যন্ত্র দিয়ে পরিমাপ করার সময় তার আপেক্ষিক ত্রুটি। ওকে, তার মানটা কত পেতে পারবো দেখ তো, নিশ্চয়ই বুঝতে পারছিস ডেল্টা বি মিন অর্থাৎ বি এর আপেক্ষিক ত্রুটি, তাহলে আমাদের নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে কি লেখা উচিত না সিম্পল কথা দেখ লিখবি কত ডেল্টা বি মিন, সরি ডেল্টা বি মিন ডিভাইডেড বাই বি মিন। ডেল্টা বি মিন এর ভ্যালু কত তা আগের পাতা থেকে দেখতে পাবি, দেখ তো 0.015, আর বি মিন এর ভ্যালু কত, বি মিন এর ভ্যালু পেয়েছিলাম কত 10.50। কেন করলাম এক্ষুনি বুঝতে পারবি, এটাকে ডিভাইড কর 0.015 ডিভাইডেড বাই 10.50, তো এখান থেকে ভ্যালুসটা আমরা কত পাচ্ছি দেখ না 0.0014। আর নিশ্চয়ই এখানটা থেকে তোরা কি ক্যালকুলেট করতে পারবি শতকরা ত্রুটি, অর্থাৎ যাকে ইংরেজিতে বলি আমরা কি পার্সেন্টেজ এরর, তার ভ্যালুসটা কত হয় আপেক্ষিক ত্রুটি, এখানে আপেক্ষিক ত্রুটির মান কত 0.0014, তাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করছি 100 দিয়ে, আমাদের তাহলে ভ্যালুস কত পেয়ে যাবো দেখ তো 0.14%। এবারতে দেখ আমরা কি নিয়ে ডিসকাশন করার সময় এটা নিয়ে কথাগুলো বলবো বলে বলছিলাম বা ডিসকাশন করছিলাম, দেখ আমরা ডিসকাশন করছিলাম কোন টপিকটা নিয়ে, সেটা হচ্ছে এই সঠিকতা কি এবং যথার্থতা। তো সঠিকতা যথার্থতা জানতে গেলে বলতে হবে দেখ তুই যে মানগুলোকে ক্যালকুলেট করছিস সেই মানটা আসল মানের কতটা কাছাকাছি,
সেই জিনিসটাকে বলা হয় কি তোর সঠিকতা। কি কথা বললাম? তুই যে জিনিসটাকে নিয়ে মেজারমেন্ট করছিস সেই মেজারমেন্টের সময়তে তার অরিজিনাল ভ্যালুটা কত ছিল দেখ না, তোরা দেখেছিলিস তো না? সেই শুরুর পাতাতে লিখেছিলাম দেখ, আমার আর এখন করতে গেলে অনেকটা খুঁজে বের করতে হবে। দেখ তো আমাদের এখান থেকে বের করেছিলাম কি না, সঠিক মান ছিল, আমি কত লিখেছিলাম দেখ না, 10.00 সেন্টিমিটার। লেকচারের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এটাই আজকের। যখন ধর আমরা কি করলাম, যন্ত্র এ এর সাহায্যে পরিমাপ করলাম, খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখতে থাক। যন্ত্র এ এর সাহায্যে যখন পরিমাপ করলাম, সেটার সাহায্যে তার ভ্যালুসটাকে পেলাম কতখানি, সেটা বলতে গেলে আমরা কি বলবো না, এ যন্ত্রের সাহায্যে যে গড় মানটা পেলাম সেটাই হচ্ছে যন্ত্রটা দ্বারা পরিমিত পরিমাপ করার সময় যে সঠিক মান। তো এর ক্ষেত্রে আমাদের গড় মানের ভ্যালু কত পেলাম দেখ তোরে, সেটা পেয়েছিলাম হচ্ছে আমাদের এখান থেকে 10.0025। ওকে, তাহলে এখান থেকে পেলাম কত, 10.0025। আবার দেখ যখন আমরা বি যন্ত্র দিয়ে পরিমাপ করলাম, বি যন্ত্র দিয়ে পরিমাপের সময়তে গড় মান কত পেলাম দেখ, সেটা পেলাম কত, 10.50। এবারেতে দেখ যদি তোরা এই দুটো যন্ত্রের সাহায্যে প্রাপ্ত গড় মানকে তুলনা করিস, দেখ এটার গড় মানটা হচ্ছে কত, 10.0025। সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস 10-এর অনেক কাছাকাছি। তাহলে যদি আমরা এ যন্ত্রকে ব্যবহার করতাম, তার সাহায্যে আমরা যে মাপটাকে পাচ্ছি সেটা হচ্ছে কি অরিজিনাল মানের অনেক কাছাকাছি। যদি যে মানটা পাচ্ছি সেটা যদি অরিজিনাল মানের অনেক কাছাকাছি হয়, তখন আমরা বলবো কি সেটা হচ্ছে সঠিক, বা তার সঠিকতা অনেক বেশি। তাহলে সঠিকতা, যাকে ইংরেজিতে আমরা বলি কি অ্যাকুরেসি, সেটা দিয়ে আমরা কাকে বোঝাই না, কোন যন্ত্র দিয়ে প্রাপ্ত মান অরিজিনাল মানের কতটা কাছাকাছি, তাকে আমরা বলি কি সঠিকতা। ওকে, তাহলে আমাদের এখান থেকে সঠিকতা বলতে গেলে কি বুঝিয়ে দিচ্ছি দেখ তো, এটা দিয়ে আমরা বোঝাই সেটা হচ্ছে কি যন্ত্র দিয়ে প্রাপ্ত মান, যন্ত্র দিয়ে প্রাপ্ত মান সঠিক মানের কত কাছাকাছি, সঠিক মানের কত কাছাকাছি। তাহলে যদি সেটা সব থেকে কাছাকাছি থাকে বা বেশি কাছাকাছি থাকে, তাকে আমরা বলবো কি না সেটা হচ্ছে সঠিক। তাহলে সঠিক মানের কত কাছাকাছি আছে, আমি বানান ভুল লিখছি ভাই। ওকে, তাহলে সঠিকতা বলতে কি বোঝাচ্ছি, যন্ত্র দিয়ে প্রাপ্ত মান সঠিক মানের কত কাছাকাছি। তাহলে দেখ এখানে আমরা দুটো যন্ত্র ব্যবহার করেছিলাম, একটা যন্ত্র এ আর একটা যন্ত্র বি। তাহলে যন্ত্র এ এবং যন্ত্র বি এর মধ্যে আমরা কি দেখছি, ডিভাইস এ দিয়ে প্রাপ্ত মানটা হচ্ছে কি সঠিক মানের অনেক বেশি কাছাকাছি। তাহলে আমরা বলবো কি এখান থেকে ডিভাইস এটার সঠিকতা সব থেকে বেশি। ওকে, এরপরেতে দেখ আমরা এই জিনিসও ক্যালকুলেট করলাম। কি জিনিসের ক্যালকুলেশনের কথা বলছেন স্যার? দেখ, দেখ তো আমাদের বি দিয়ে যে যন্ত্রটা পেলাম, সেই বি যন্ত্রের সাহায্যে আমাদের পার্সেন্টেজ এরর বা পার্সেন্টেজ এররের ভ্যালুস কত পেলাম, 0.14%। ওকে, আর এ যন্ত্র যখন ব্যবহার করেছিলাম, দেখ তো এ যন্ত্রের সাহায্যে পার্সেন্টেজ এরর কত পেয়েছিলাম, কোথায় গেল, এর আগের পেজে থাকবে। হ্যাঁ, এ যন্ত্রের সাহায্যে পার্সেন্টেজ এরর পেয়েছিলাম কত, 0.47%। তাহলে এটাকে আমরা এখানটাতে একবার লিখি দেখতো, 0.47%, আর এটার ক্ষেত্রে কত পেলাম, 0.14%। ওকে, তাহলে দেখ এ যন্ত্র ব্যবহার করার সময়তে এ যন্ত্রের ক্ষেত্রে আমাদের কি পেলাম দেখতো, এ যন্ত্রের ক্ষেত্রে পেলাম পার্সেন্টেজ এরর, মানে তার ভ্যালু কার ক্ষেত্রে, অফ এ, এ যন্ত্রের ক্ষেত্রে তার ভ্যালু পেলাম কত দেখতো, 0.47%। আর পার্সেন্টেজ এরর অফ বি, তার ভ্যালু কত পেলাম দেখতো, 0.15%। এবারেতে যথার্থতা বা সূক্ষ্মতা বলতে কি বোঝানো হয় না, দুটো যন্ত্রের মধ্যে বা যে যন্ত্রের সাহায্যে সব থেকে কম পার্সেন্টেজ এরর পাওয়া যায়, অর্থাৎ যে যন্ত্রকে ব্যবহার করলে এররের মান সব থেকে কম পাওয়া যায়, তাকে আমরা বলবো কি না, সেটাকে বলবো কি প্রিসাইজ ডিভাইস, যাকে বাংলায় বলা হয় কি না সূক্ষ্ম যন্ত্র।
ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের আলোচনা করে নিলাম না, পরের পয়েন্টটা যেটাকে আমরা বলছিলাম কি দেখতো, পরের পয়েন্টটাকে আমরা বলছিলাম হচ্ছে কি যথার্থতা, বা যাকে আমরা বাংলায় বলছিলাম কি সূক্ষ্মতা। ওকে, তাহলে সূক্ষ্মতা বলতে কি বোঝানো হচ্ছে না, কোনো যন্ত্রের দ্বারা প্রাপ্ত মান, কোনো যন্ত্রের দ্বারা প্রাপ্ত মান এর মধ্যে, কোনো যন্ত্র দ্বারা প্রাপ্ত মানের মধ্যে সবচেয়ে কম ত্রুটি কোথায় আছে, সবচেয়ে কম ত্রুটি কোথায় আছে। ওকে, তাহলে যে যন্ত্রের ক্ষেত্রে সব থেকে কম ত্রুটি থাকবে সেই যন্ত্রটাকে তোরা বলবি কি প্রিসাইজ ডিভাইস। তাহলে আমাদের এখান থেকে কি দেখে নিলাম, ডিভাইস বি এর ক্ষেত্রে সব থেকে কম ত্রুটি আছে, তাই ডিভাইস বিটাকে আমরা বলবো কি না বেশি সূক্ষ্ম যন্ত্র। ওকে, এবারেতে তোদের একটা কথা কিন্তু অবশ্যই শিখে রাখা উচিত বা মাথায় রেখে দেওয়া উচিত, সেটা হচ্ছে কি যে আমরা কোন যন্ত্রটাকে তাহলে পরীক্ষায় মানে কোনো জিনিসকে মাপার কাজে কোনটাকে ব্যবহার করব, ডিভাইস এটাকে ব্যবহার করব না ডিভাইস বেটাকে ব্যবহার করব, একবার ঠান্ডা মাথায় ভেবে নিয়ে বলতো। সবাই বলবি স্যার কেন, আমাদের ডিভাইস এ দিয়ে তো খুব কাছাকাছি মান পাচ্ছি, তাহলে আমরা ডিভাইস একেই ব্যবহার করব। কিন্তু উত্তর হবে না, উত্তর কোনটা হবে, উত্তর হবে যে আমরা কিন্তু ডিভাইস বিটাকেই ব্যবহার করব। তার কারণ হচ্ছে ডিভাইস বি দিয়ে যে এররটা পাচ্ছি সেই এররটাকে আমাদের কারেক্ট করা পসিবল, কিভাবে কারেক্ট করা পসিবল সেটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে ডিসকাশন করব। কিন্তু কথা আসছে কি কোন যন্ত্রকে ব্যবহার করব পরীক্ষার সময় সেটা জানার জন্য কিন্তু তোদের বলে রাখতে হবে কি না যে যন্ত্রের ক্ষেত্রে তুই এরর কম পাস, অর্থাৎ যে যন্ত্রটা বেশি সূক্ষ্ম, অর্থাৎ যে যন্ত্রের সূক্ষ্মতা বেশি, পরীক্ষায় ব্যবহার করার সময় অর্থাৎ তোদের লেখার সময় বা কোনো জিনিসের মান নির্ণয় করার সময় তোরা কিন্তু সেই যন্ত্রটাকেই ব্যবহার করবি। অর্থাৎ তাহলে আমাদের যে পয়েন্টটাকে বললাম সেই পয়েন্টটাকে যদি আমরা একটুখানি লিখে দিই, দেখ কি কথা বলছি না, ব্যবহার করার সময়, ব্যবহার করার সময় আমরা সূক্ষ্ম যন্ত্রকে, সূক্ষ্ম যন্ত্রকে বলতে কি বোঝাচ্ছে প্রিসাইজ ডিভাইসকে ব্যবহার করার চেষ্টা করব। বোঝা গেছে কথা। তাহলে আমাদের এখানে যে দুটো যন্ত্রের উদাহরণ নিয়েছিলাম সেই দুটো যন্ত্রের মধ্যে কাকে ব্যবহার করব না ডিভাইস বি ইজ মোর সুইটেবল, অর্থাৎ ডিভাইস বি কে আমাদের বেশি ব্যবহার করা উচিত, মানে ব্যবহার করলে কাজ বেশি হবে। ওকে, তাহলে দেখ আজকের আলোচনার সময়তে আমরা অনেক কিছু জিনিস শিখে নিলাম, ত্রুটি কি কি হতে পারে ত্রুটিগুলো সম্বন্ধে প্রপার ধারণা দেখে নিলাম, কোনটা সঠিকতা, কোন জিনিসের কোন জিনিসটা তার যথার্থতা সেটাকেও আমরা শিখলাম, সঠিক যন্ত্রকে ব্যবহার করব না যথার্থ যন্ত্রকে ব্যবহার করব সেটাও শিখে নিলাম। লেকচারটাকে তোরা কি করবি না আস্তে আস্তে ভালো করে রিক্যাপ করে করে দেখবি, দেখার পরেতে যদি কোথাও অসুবিধা হয় সেটাও কিন্তু তোরা আমাকে জিজ্ঞাসা করে নিস। তোদের তো বললাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে তোরা কানেক্ট থাকতে পারবি, বা তোদের আমাদের এই যে ইউটিউবেতে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কেতেও তোরা লিখে জানাতে পারিস। কোনো পয়েন্ট বুঝতে না পারলে আমরা সেটাকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো সব সময়তে সময় করে উঠতে পারবো না, কিন্তু যখনই সময় পাবো তখন সেটার অ্যান্সার দিয়ে দেবো। এরকম নয় যে তোরা আজকে বললি সেই আজকে রাতেই তোদের অ্যান্সার দিয়ে দিতে পারবো। নিশ্চয়ই বুঝিস যে আমরাও কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি, তো সব সময় হয়তো পেরে উঠবো না, অনেস্ট কথা বলছি একদম ভাই, কিন্তু অবশ্যই তোদের উত্তর আমরা দিয়ে দেবো। তোরা ভিডিওটাকে পারলে তোদের বন্ধুদেরকেও একটুখানি শেয়ার করিস, তাদেরও উপকার হবে। সবার ভালোই আমাদের ভালো, সবাই একসাথে বেড়ে উঠলেই আমাদের বেশি বেড়ে উঠতে খুশি লাগবে। আর পরের লেকচারতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখতো, এই সঠিকতা এবং সূক্ষ্মতা নিয়ে পরীক্ষাতে কি রকম ধরনের কোয়েশ্চেন আসে বা পরীক্ষাতে আসতে পারে বা এসেছে সেই রকম জিনিস নিয়ে আমরা নিয়ে আলোচনা করব।
ততক্ষণ অবধি তোরা খাতায় ভালো করে নোট ডাউন করে নে, ভালো করে থাক, ভালো থাকিস এই কামনা রইলো। আমরা আজকের মতন এখানটা থেকেই তাহলে শেষ করব। আর বারবার বলছি, আগেও বলেছি, আবার বলছি, যদি কোনো রকম ভাবে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে জানাস। আমরা সেটাকে অবশ্যই তোদের কাছে রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব বা তোদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোরা কিন্তু একটা কাজ আমাদের জন্য করে দিস, তোরা কিন্তু কেউ কেন জিনিসটা ভুল করিস না, বন্ধুদের কাছে একটুখানি শেয়ার করে দিস। ওকে, তোদের যত বেশি শেয়ার করবি আমরা তত ভালো কোয়ালিটির ভিডিও তোদেরকে দেওয়ার আরো চেষ্টা করব। ওকে, তোদের কাজটা তোরা যদি একটু করে দিস, মানে সামান্য একটু যদি হেল্প করে দিস, আমরা কিন্তু আমাদের পার্ট থেকে ডেফিনেটলি তোরা 100% কোয়ালিটি লেকচার পাবি। তোরা ইউটিউবেতে যে কোনো লেকচার খুলে দেখে নে, এইরকম ভাবে তোদেরকে ত্রুটি যদি কেউ বুঝিয়ে দিয়ে থাকে তো তোরা আমাকে বলিস যে দেখ প্রত্যেকটা পয়েন্ট কোন ত্রুটিটা কিরকম ধরনের হতে পারে, কোন ত্রুটি কিরকম ভাবে এসছে। তোরা ছায়া প্রকাশনের বই, সাঁতরার বই, যেটা পারিস বই, পারুল প্রকাশনের বই, যে কোনো বই খুলে দেখে নে এইরকম ধারণা নিয়ে, এইরকম কনসেপ্ট নিয়ে তোদেরকে কেউ বুঝিয়েছে কিনা। আর পরের ক্লাসেতে যখন আমরা অঙ্ক করব তখন বুঝতে পারবি আরো কত সহজে তোরা নিউমেরিক্যালস গুলোকে সলভ করতে পারছিস। অনেক সুবিধা পাবি। তোরা থাক, আস্তে 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 বড় হ, এবং গ্যারান্টিড তোদের রেজাল্ট কিন্তু আমরা অবশ্যই ভালো করিয়ে দেখাবো। তোরা তো করবি, আমাদের চেষ্টাও কিন্তু তোদের সাথে থাকবে। চল, বাই বাই ফর দ্য টাইম বিং। পরের লেকচারেতে দেখা হবে।